নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের বিস্তারিত সংবাদে। দ্বিতীয়বারের মতো হরিয়ানায় মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নেবেন নয়াব সিং সাইনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। বুধবার দ্বিতীয়বারের মতো হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নয়াব সিং সাইনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পঞ্চকুলায় অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় 50,000 লোক উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনে মনোহর লাল খট্টর প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে দেওয়ার পর যাত্রা শুরু হয়েছিল নয়াব সিং সাইনির। 2024 সালের মার্চ মাসে হরিয়ানা বিজেপি সভাপতির পদ থেকে নয়াব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে বিজেপি। হরিয়ানায় এই দিন টানা তৃতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি। 90 সদস্য বিশিষ্ট হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে 48টি আসন। নির্বাচনে কংগ্রেস জয় পেয়েছে 37টি আসনে। বিদায়ী সাইনি মন্ত্রিসভার 10 জন মন্ত্রীর মধ্যে 8 জন মন্ত্রী পরাজিত হয়েছেন এবারের হরিয়ানা বিধানসভা নির্বাচনে। 2019 সালের নির্বাচনে বিজেপি 40টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতার চিহ্ন অতিক্রম করতে ব্যর্থ হয়েছিল। তবে জেজেপি এবং কিছু স্বতন্ত্র বিধায়কের সমর্থন নিয়ে জোট সরকার গঠন করেছিল বিজেপি। কিন্তু এবার সবকটি নিষ্ক্রমণ সমীক্ষাকে ভুল প্রমাণিত করে হরিয়ানায় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মায়ের গমনে ভাঙল প্রটোকল। মায়ের গমন 2024 শারদ উৎসবের কার্নিভালের সরকারি মঞ্চে গা জোয়ারিদের দৌলতে একদিকে যেমন ভাঙল প্রটোকল, তেমনি সাধারণ মানুষের কাছেও বিরূপ বার্তা দিলেন একাংশ তথাকথিত সভা সুন্দরেরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে সমান্তরালভাবে আসন পেতে নিজেদের শ্রীমুখ প্রচার করতে প্রটোকল ভাঙলেন একাংশ গাজোয়ারি অবাঞ্ছিতরা। যে কোনো সরকারি অনুষ্ঠান পরিচালনার জন্য থাকে প্রটোকল, তেমনি প্রটোকল থাকে সরকারি অনুষ্ঠানের মঞ্চেও। প্রটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রীর আসন থাকবে অন্যান্যদের থেকে কিছুটা পৃথক দূরত্বে। মুখ্যমন্ত্রীর পাশে থাকবে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং একে একে অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের আসন। প্রটোকল অনুযায়ী অন্যান্য আসন থেকে একটা নির্দিষ্ট সংখ্যক দূরত্বে প্রথম সারিতে থাকবে মুখ্যমন্ত্রীর আসন, এর পরের সারিতে থাকবে অন্যান্যদের আসন। তবে মায়ের গমন 2024-এর সরকারি অনুষ্ঠানে গাজোয়ারির কারণে ভাঙল প্রটোকল। নিজেদের শ্রীমুখ মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রচারের স্বার্থে তারই আসনের সঙ্গে সমান্তরালভাবে রেখে অনেকটা জোর করেই মঞ্চ দখল করে অবাঞ্ছিতরা। প্রটোকল ভেঙে কিছু সংস্থার চেয়ারম্যান এবং রাজ্য বিজেপির স্বঘোষিত কিছু শিকি আধুলি নেতা কেন মুখ্যমন্ত্রীর আসনের সমান্তরালে সামনের সারিতে নিজেদের তুলে আনবেন তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষও। এদের মধ্যে আবার এমনও রয়েছেন যারা প্রশাসনিক আধিকারিকদের অনেকটা ধমক দিয়ে জোর করে দখল নিয়ে নিয়েছিলেন আসন। কেউ কেউ আবার এক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায়ে মুখ বদলের কাল্পনিক তত্ত্ব ব্যবহার করে নিজের শ্রীমুখ জনসম্মুখে প্রচার করার জন্য। প্রশাসন পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে জনবর্জিতরা নিজেদেরকে সামনের সারিতে তুলে এনে আদতে দল এবং সরকারের এই ক্ষতি করেন বলে মনে করেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে 1 দফায় এবং ঝাড়খণ্ডে 2 দফায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ পর্ব। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের বিগুল বাজিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড নির্বাচনের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মহারাষ্ট্রে 1 দফায় এবং ঝাড়খণ্ডে 2 দফায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ পর্ব। মহারাষ্ট্রে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে 20 নভেম্বর, ঝাড়খণ্ডে 13 নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোট এবং 20 নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোট। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে 23 নভেম্বর। এদিন 3টি লোকসভা আসনের জন্য উপনির্বাচনের পাশাপাশি 47টি বিধানসভা আসনের উপনির্বাচনেরও ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 26 নভেম্বর, আর ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের 5 জানুয়ারি। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 22 অক্টোবর, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 29 অক্টোবর, মনোনয়ন যাচাইয়ের তারিখ 30 অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 4 নভেম্বর। ঝাড়খণ্ড বিধানসভার গেজেট বিজ্ঞপ্তি জারির শেষ তারিখ প্রথম পর্যায়ের জন্য 18 অক্টোবর এবং দ্বিতীয় পর্যায়ের জন্য 22 অক্টোবর। মনোনয়নের শেষ তারিখ প্রথম পর্যায়ের জন্য 25 অক্টোবর, দ্বিতীয় পর্যায়ের জন্য 29 অক্টোবর। মনোনয়ন স্ক্রুটিনি যথাক্রমে 28 অক্টোবর এবং 30 অক্টোবর। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ অক্টোবরের 30 এবং 1 নভেম্বর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চূড়ান্ত ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত অপসারিত হলেন উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী। উত্তর জেলার এসপি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন ধলাই জেলার এসপি অবিনাশ রায়। গাঁজা এবং মাদক পাচারের ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জনকারী উত্তর ত্রিপুরা জেলার এসপি ভানুপদ চক্রবর্তী চূড়ান্তভাবে ব্যর্থ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে। দীর্ঘ দিন ধরেই উঠে আসছিল এই ধরনের অভিযোগ। সর্বশেষ কদমতলার ঘটনা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও চূড়ান্তভাবে ব্যর্থ উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী। স্বাভাবিক কারণেই উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তীকে অপসারণের সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। ভানুপদ চক্রবর্তীকে সরিয়ে উত্তর ত্রিপুরা জেলার এসপি হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে অবিনাশ রায়কে। অবিনাশ রায় দায়িত্ব পালন করছেন ধলাই জেলার এসপি হিসেবেও। শুধু তাই নয়, ভানুপদ চক্রবর্তীকে পুলিশ সদর কার্যালয় ক্লোজড করে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। মঙ্গলবারই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন 2023 সালের আগস্ট মাসে আইপিএস হিসেবে মনোনয়ন পেয়েছিলেন ভানুপদ চক্রবর্তী। মাদক কারবারের নেটওয়ার্কের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকলেও উত্তর ত্রিপুরা জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ভানুপদ চক্রবর্তী। পানিসাগরের ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর পদক্ষেপ নিল রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। এদিকে মঙ্গলবার আগামী 72 ঘন্টার জন্য গোটা উত্তর জেলার বন্ধ করে দেওয়া হলো সব ধরনের ইন্টারনেট পরিষেবা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হলো প্রেস মেসেজও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাত পোহালেই লক্ষ্মী পুজো। পুজোর আগের দিন বটতলা ব্রিজের ওপর বসেছে লক্ষ্মী পুজোর জমজমাট বাজার। বাণিজ্যে লক্ষ্মী এই আশা নিয়ে চলছে বেচা কেনা। কেউ বসছেন ফুল বেলপাতা নিয়ে, তো কোনো বিক্রেতার সামনে ঢাই করে রাখা নারকেলের স্তূপ। কোনো বিক্রেতা নিয়ে এসেছেন আখ, তো বিশালগড় অথবা মধুপুর থেকে আসা কোনো গ্রাম্য রমণী বিক্রির জন্য নিয়ে এসেছেন ধানের শীষ, খই কিংবা বিভিন্ন রকম শাকসবজি। শহরের বুক চিরে বয়ে যাওয়া হাওড়া ব্রিজের উপর নির্মিত ব্রিজে অন্যান্য দিনে এক চিত্র থাকলেও লক্ষ্মী পুজোর জমজমাট বাজার ঘিরে বিবর্ণ ব্রিজই এখন ক্রেতা বিক্রেতার সমাগমে আর সাজিয়ে রাখা বিভিন্ন জিনিসের সমারোহে বর্ণিল। মা লক্ষ্মীকে ঘরে তোলবার জন্য নিজের পকেটের সাধ্য অনুযায়ী যেমন ক্রেতারা চুটিয়ে বাজার করছেন, তেমনি কিছু বাড়তি অর্থের আশায় পূজার উপকরণ বিভিন্ন জিনিস সাজিয়ে ব্রিজের উপর বসেছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রেতারা, যাদের অধিকাংশই এসেছেন গ্রামীণ এলাকা থেকে। সামনে গুটি কয়েক জাম্বুরা আর বাড়ির লেবু নিয়ে যে গ্রাম্য গৃহবধূ আগ্রহ নিয়ে ক্রেতার অপেক্ষায়, তার একটাই আশা, যদি সব জিনিস বিক্রি হয় তবেই হয়তো হাতে আসবে নিজের বাড়ির পূজার জন্য কাঙ্ক্ষিত অর্থ। সন্তানের মুখে তুলে দিতে পারবেন সাধের অন্ন ব্যঞ্জন। নিজ দিয়ে বয়ে যাচ্ছে হাওড়া নদী, আর ওপরে চলছে জীবনের আনন্দ উৎসবের আয়োজন করার জন্য মানুষের চিরায়ত সংগ্রাম। বটতলা এলাকায় বহুদিন ধরে চলে আসছে লক্ষ্মী মূর্তির বাজার। মূর্তি বাজারেও একই চিত্র। কেউ বেলাবর এলাকা থেকে নিয়ে এসেছেন ঢাকের সাজের মূর্তি, তো কেউ আবার ছোট মূর্তির পরশা সাজিয়ে বসেছেন। সবার উপর আঁকা মা লক্ষ্মীর ছবি নির্মিত পট চিত্রও রয়েছে। যার পূজার বাজেট একটু কমতির দিকে, তার জন্য এর চেয়ে ভালো বিকল্প নেই। তবে মূর্তির ব্যবসা আর আগের মতো লাভদায়ক নয়। মাটি থেকে অলংকার সবই কিনতে হয় চড়া দাম দিয়ে, তার উপর রয়েছে হাড় ভাঙা খাটুনি। তবুও নির্মিত মূর্তি বিক্রি হলে 2 পয়সা আসবে হাতে, এই আশা নিয়েই সকাল থেকে বিভিন্ন জায়গায় মূর্তি নিয়ে হাজির মূর্তি বিক্রেতারা।
পূজার জন্য রেডিমেড জিনিস এখন আধুনিক মানুষের কাছে বিশেষ পছন্দ। তাই প্যাকেট ভর্তি নারকেল লাড়ু, তিলের সন্দেশ থেকে খাজা, গজা সবই আছে এই বাজারে। বিক্রিও হচ্ছে ভালোই। কোজাগরীর জোছনায় ধুয়ে যাবে পূজার রাত্রি। আলতারাঙা পা নিয়ে গৃহস্থের ঘরে পা রাখবেন মা লক্ষ্মী। ধন সমৃদ্ধিতে ভরে উঠবে গৃহস্থের উঠোন। দুর্গাপূজার পর মা লক্ষ্মীর আরাধনা, তাই লক্ষ্মী পুজোর বাজার মনোরম কোলাজ চিত্র দিয়ে সাজানো। সবার মনে একটাই সুর, এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খুচরো মুদ্রাস্ফীতির সার্বিক হার এক ধাক্কায় ৫% বৃদ্ধি পেয়েছে, দেশে যা গত ৯ মাসে সবচেয়ে বেশি। খুচরো মুদ্রাস্ফীতির সার্বিক হার বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে খাদ্যপণ্যের দাম সমস্যায় ফেলছে সাধারণ মানুষকে। খাদ্যপণ্যের বাজার বেশ চড়া, আর এরই জেরে খুচরো মুদ্রাস্ফীতির সার্বিক হার এক ধাক্কায় উঠে গেছে ৫% উপর। গত সেপ্টেম্বর মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে ৫.৪৯% পৌঁছেছে বলে রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এই হার গত ৯ মাসের মধ্যে সর্বাধিক বলেও জানিয়েছে সরকার। বস্তুত ভয়াবহ হারে মূল্য বৃদ্ধি ধরা পড়েছে সরকারি পরিসংখ্যানে। সেপ্টেম্বর মাসের ক্রেতা মূল্য সূচক এবং পাইকারি মূল্য সূচক অনুসারে খাদ্যপণ্য এবং সবজির দাম বেড়েছে চড়া হারে। মূলত সবজি সহ অন্যান্য খাদ্যপণ্যের আগুন মূল্যের জেরে সূচকের হারও বেড়ে গিয়েছে ৫%। ভোগ্যপণ্যের মূল সূচক ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতির হার আগস্ট মাসেই ছিল ৩.৫৫%। সেপ্টেম্বরে সেই হার গিয়ে দাঁড়িয়েছে ৫.৪৯%। গত বছর সেপ্টেম্বরে এই হার ছিল ৫.০২%। গত ডিসেম্বরে অবশ্য খুচরো মূল্য সূচক পৌঁছে গিয়েছিল ৫.৬৯%। জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি আগস্ট মাসে ৫.৬৬% থেকে বেড়ে ৯.২৪% পৌঁছেছে সেপ্টেম্বর মাসে। ২০২৩ সালের সেপ্টেম্বরে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির হার ছিল ৬.৬২%। খাদ্যশস্য, সবজি সহ অন্যান্য খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আনতে পারলেও খুচরো পণ্যের মূল্য বৃদ্ধির হার কমানো কঠিন বলে ধারণা অর্থনীতিবিদদের একাংশ মহলের। সবজির দাম ইতিমধ্যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। প্রতিটি সবজির দাম গত এক মাসে কয়েক গুণ লাফিয়ে বেড়েছে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে সবজিতে মূল্য বৃদ্ধির হার ৩৫.৯৯%। কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বরে ভোগ্য পণ্যের মূল সূচকের নিরিখে ডালের দামও বেড়েছে চড়া হারে, যা প্রায় ৯.৮১%। আগস্ট মাসেও ডালের দাম ১২ মাস আগের তুলনায় বেড়েছিল ১৩.৬%। জাতীয় পরিসংখ্যান দপ্তরের দাবি, চলতি বছরের সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির মূল কারণ আবহাওয়া। সেপ্টেম্বরে পাইকারি মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ১.৮৪%। সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণেই পাইকারি মূল্যস্ফীতির এমন চড়া হারে বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সূচকের ভিত্তিতে জানা যাচ্ছে, পাইকারি বাজারের হিসেবে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি ১১.৫৩%। আগস্টে এই হার ছিল ৩.১১%। আলুর দাম বৃদ্ধির হার ৭৮.১৩% এবং পেঁয়াজের ৭৮.৮২%। উল্লেখ করা যেতে পারে, গত সপ্তাহেই দ্বিমাসিক মুদ্রানীতি রিপোর্ট প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। চলতি আর্থিক বছরে ৪% আশেপাশে দাম বেঁধে রাখাই প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার শান্তির বাজারে দুটি পৃথক দুর্ঘটনা ঘটে। দুটি দুর্ঘটনায় এক দম্পতি সহ অল্প বিস্তর আহত হন আরও ৪ যাত্রী। এদিন মন পাথর ফাঁড়ি অধীনে সালথাং মনু পঞ্চায়েত সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ইনোভা গাড়ি। দুর্ঘটনায় আহত হন গাড়িতে থাকা ৪ যাত্রী। অন্য আরেকটি ঘটনায় লক্ষ্মীছড়া চৌমুহনীতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী দুজনে আহত হন। ঘটনার খবর পেয়ে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, যেখানে চিকিৎসা চলছে আহত স্ত্রী এবং স্বামী। ঠিকানার নাম জানা গেছে? দুজনের নাম পেয়েছি। রুনাবতী রিয়াং, বয়স ৩৭। এরপরে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে। সঙ্গে থাকবেন।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আপনাদের স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। শহরের প্রতিটি প্রতিমা নিরঞ্জন ঘাট থেকে জলের নমুনা সংগ্রহ করেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক প্রতিনিধি দল। এই জল পরীক্ষার পর রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা জানান, প্রতি বছর গণেশ পুজো ও দুর্গা পুজোর পর কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আদেশ মূলে শহরের বিভিন্ন প্রতিমা নিরঞ্জন ঘাট থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়। প্রতিমা তৈরিতে কী ধরনের রাসায়নিক কত পরিমাণে ব্যবহার করা হয়েছে তা জানার জন্যই এই জলের নমুনা সংগ্রহ করা হয়। তাছাড়া এই জলের নমুনা পরীক্ষার পর রিপোর্ট তৈরি করে সেটি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। তাছাড়া যদি এই জলের নমুনা পরীক্ষা করে প্রতিমা তৈরিতে কোনো হানিকারক রাসায়নিক পদার্থের মিশ্রণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট দপ্তর থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আদেশ মূলে প্রতি বছরই দুর্গাপূজা এবং গণেশ পূজা উপলক্ষে প্রতিমা বিসর্জন হয়। যে বিসর্জন আইডল ইমার্শন ঘাটগুলো আছে, সেগুলি ঘাটগুলোতে আমরা প্রতি বছরই জল অ্যানালাইসিস করি। প্রথমত আমরা জল কালেকশন করি। পুকুর থেকে উদ্ধার করা হলো এক বৃদ্ধের মৃতদেহ। ঘটনা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে নতুন বাজার আশ্রমপাড়া এলাকায়। মৃত বৃদ্ধের নাম বুদ্ধ রায় দেববর্মা, বয়স আনুমানিক 75। মৃত বুদ্ধ রায় দেববর্মার বাড়ি গোলাঘাটি হাতিকাঁতাল লক্ষণ সাধুপাড়া এলাকায়। এদিন স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয় এই বৃদ্ধের মৃতদেহ। ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন টাকারজলা থানার ওসি রথীন্দ্র দেববর্মা। জানা গেছে, রবিবার দশমী বিসর্জনের পর থেকে নিখোঁজ ছিলেন বুদ্ধ রায় দেববর্মা। কিভাবে এই বৃদ্ধের মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। ময়না তদন্তের পর বৃদ্ধের মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। আগরতলার মহারাজগঞ্জ বাজারে শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর শব্দবাজি। সদর এসডিএম ও আরক্ষা প্রশাসনের তরফ থেকে হয় এই অভিযান। আসন্ন লক্ষ্মী পুজো ও দেওয়ালিকে সামনে রেখে মঙ্গলবার মহারাজগঞ্জ বাজারে শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালানো হয়। সদর এসডিএম ও রাজ্য আরক্ষা প্রশাসনের তরফ থেকে এই অভিযান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর এডিশনাল এসডিএম বিপুল দাস। রাজ্য আরক্ষা প্রশাসনের তরফ থেকে শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন বাজির দোকান থেকে প্রচুর পরিমাণ শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। মূলত শব্দ দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সদর এসডিএম বিপুল দাস। বাজিগুলো উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
কর্পোরেশন বোর্ড এবং সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং আরেকটা প্রশাসনের সহযোগিতায় আমরা যে সমস্ত শব্দবাজি যেগুলো আপনার 90 ডেসিমেল পর্যন্ত শব্দ তৈরি করে 5 মিটার দূরত্বে, এগুলির বিরুদ্ধে বিভিন্ন যে দোকান আছে তার মধ্যে আমরা অভিযান করছি। এদিকে মায়ের গমন অনুষ্ঠানের মতো আনন্দ ঘন পরিবেশে উঠে এলো মাস্তানির চিত্র। আগরতলার একটি ক্লাবের বাউন্সারদের হাতে আক্রান্ত 3 শিশু। ঘটনার পর বিচারের দাবিতে পথ অবরোধ করে শিশুদের অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, মায়ের গমন অনুষ্ঠানে রাজধানীর চিত্তরঞ্জন ক্লাবের বেসরকারি বাউন্সারদের হাতে আক্রান্ত হয় 3 ফুটফুটে শিশু। প্রসঙ্গত বলা যেতে পারে, রাজধানীর ক্লাব কালচারের মধ্যে বেসরকারি বাউন্সার রাখার ঘটনা কোনো কালেই সামনে আসেনি। পারস্পরিক সম্প্রীতি ও চেনা জানার মধ্যেই দীর্ঘ বছর ধরে শারদোৎসবের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে সাহায্য সহযোগিতা করেছে আগরতলার ক্লাবগুলো। আক্রান্ত শিশুদের অভিভাবকরা অভিযোগ করেছেন, মায়ের গমন অনুষ্ঠানে তাদের ছেলেমেয়েরা যখন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করছিল, তখন বিনা কারণে মাসল ফুলিয়ে লাঠি সোঁটা নিয়ে তাদের উপর হামলে পড়ে ভাড়া করা ক্লাব বাউন্সাররা। ঘটনার পর দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি নিয়ে পথ অবরোধ করেন উত্তেজিত অভিভাবকরা। তারা কি এনেছে বাউন্সার লাঠি শুটা নিয়ে, এখানে আমাদের ত্রিপুরার মধ্যে আগরতলার মধ্যে লাঠি শুটা নিয়ে বাউন্সার। ক্লাব বাউন্সাররা মহিলাদের মোবাইল ও চেইন ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ এক অভিভাবকের। এমনকি চিত্তরঞ্জন ক্লাবের 2-3 জন সদস্য এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানান এক অভিভাবক। সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে এই চিত্তরঞ্জন ক্লাবের বাউন্সাররা, সঙ্গে এক দুজন ক্লাবের সদস্য আছে। রাজ্য সরকারের উদ্যোগে বিগত কয়েক বছর ধরে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে মায়ের গমন অনুষ্ঠান, যেখানে শারদোৎসবের শেষ মুহূর্তের আনন্দ নেবার জন্য উপস্থিত থাকেন হাজারো মানুষ ও জনপ্রতিনিধিরা। সরকারি একটি অনুষ্ঠানে একটি ক্লাবের বেসরকারি বাউন্সার ও কতিপয় ক্লাবের সদস্যের দাদাগিরি ও মস্তানির ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড়। উৎসব যেখানে শান্তির বার্তা দেয়, সেখানে চিত্তরঞ্জন ক্লাবের এই মস্তানির ঘটনায় বেজায় ক্ষুব্ধ শান্তিপ্রিয় আগরতলার ঐতিহ্যপ্রিয় মানুষ। বেসরকারি বাউন্সার কালচার কোনো কালেই এই শহরের সংস্কৃতির সঙ্গে ছিল না বলে এই মহলের স্পষ্ট বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঝুলন্ত দেহ, রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ, ঘটনার তদন্তে সাবরুম থানার পুলিশ ও জিআরপিএফ। রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সোমবার রাত 8:30 নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি সাবরুম পৌঁছালে ট্রেনের ভেতরে একটি মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। রেল যাত্রীরা সঙ্গে সঙ্গে রেল পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাবরুম মহকুমা হাসপাতালে পাঠায়। সেখান থেকে মৃতদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাটি আত্মহত্যা না এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে তা এখনো জানা যায়নি ঘটনা তদন্তে পুলিশ। তবে এই আত্মহত্যার ঘটনা আবারও রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশাসনকেও রেল পুলিশকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। ত্রিপুরা থেকে বিদায় নিয়েছে বর্ষা। স্বাভাবিক সময়ের আগেই ত্রিপুরা থেকে বিদায় নিয়েছে বর্ষা। বিবৃতি দিয়ে এই সংবাদ জানিয়েছে আবহাওয়া দফতর। বর্ষায় বিদায়ে এর প্রভাবে গত 24 ঘন্টায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়েছে ত্রিপুরায়। ত্রিপুরা থেকে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। স্বাভাবিক সময়ের 3 দিন আগেই তা বিদায় নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গত বছর 17 অক্টোবর ত্রিপুরা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছিল বর্ষা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।